আজকে আমরা নিউরোলজি কিছু কোশ্চেন ডিসকাস করবো। আর লাস্ট হচ্ছে কার্ডিওলজি কিছু কোশ্চেন আছে। আজকে থেকে ইনশাআল্লাহ কার্ডিওলজি শুরু করবো আমরা। আমাদের ফার্স্ট কোশ্চেন ডায়াগনোসিস জানতে চাইছে। 31-year-old man presents with weakness of his right leg. Examination reveals decreased proprioceptive sensation in the right leg and absent pinprick sensation in the left leg. ডায়াগনোসিস রাইট সাইড হচ্ছে উইকনেস, আর সাথে হচ্ছে প্রোপ্রিওসেপশন ডিক্রিজড, আর লেফটে হচ্ছে পিনপ্রিক লস আছে। তাহলে ডায়াগনোস হচ্ছে এখানে ডাউন সিপার সিন্ড্রোম বা হেমিসেকশন অফ স্পাইনাল কর্ড। তাহলে ইপসিলেটারলি কি কি লস হবে? আপার মোটর নিউরন সাইন থাকবে, উইকনেস থাকতে পারে, আর হচ্ছে ভাইব্রেশনের প্রোপ্রিওসেপশন সেন্সেশন লস হবে, আর অপোজিট সাইডে পেইন আর টেম্পারেচার সেন্সেশন লস হবে। তাহলে ব্রাঞ্চি কার্ড আমরা বেশি পড়ছি, এটা কারণ হচ্ছে এটা পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট। বিশেষ করে এমএস এর পেশেন্টগুলো ব্রাঞ্চি কার্ড সিন্ড্রোমে প্রেজেন্ট করতে পারে। মাল্টিপল স্ক্লেরোসিসের পরীক্ষায় যেসব সিনারিও থাকে এর মধ্যে একটা কমন ছিল অপটিক নিউরাইটিস দিয়ে, আর একটা হচ্ছে ব্রাঞ্চি কার্ড দিয়ে। তাহলে এমএসসিপির জন্য এফসিও দুইটার জন্যই ইম্পর্টেন্ট। এমএসসি প্রেজেন্টেশন ব্রাঞ্চি কার্ড সিন্ড্রোম আসতে পারে পরীক্ষায়। Which of the following is the most likely diagnosis? The 24-year-old woman presents to the clinic because of intermittent blurring of vision in her right eye. She has no past medical history of note, and her only medication is the oral contraceptive pill. Blood pressure normal. Right pupil is more dilated than the left, more than 3 millimeter, but has a relatively normal accommodation reflex. It constricts poorly when she moves from dark to light. Left is normal. তাহলে রাইট সাইডের পিউপিলটা লেফটের থেকে একটু বড়, রাইট সাইডে অ্যাকোমোডেশন রিফ্লেক্স নর্মাল, বাট পিউপিলার রিফ্লেক্সটা ডিমিনিশ। মানে এরকম যে ডাইলেটেড পিউপিলের সাথে অ্যাকোমোডেশন রিফ্লেক্স নর্মাল থাকে, লাইট রিফ্লেক্স ডিমিনিশ বা অ্যাবসেন্ট থাকে, তাহলে সেক্ষেত্রে ডায়াগনোসিস হচ্ছে হোমস এডি পিউপিল। এক্ষেত্রে আমরা যদি বলা হয় যে নেক্সট এক্সামিনেশন কি করবো, তাহলে কি হবে? নিউরোলজিক্যাল এক্সামিনেশনতে আমরা কি মানে এখানে কি দেখা ইম্পর্টেন্ট? যা দেখা ইম্পর্টেন্ট, এক্সিলেন্ট। তাহলে পেশেন্টগুলো ইউজুয়ালি জাগুলো ডিমিনিশ থাকে, রিফ্লেক্সে থাকতে পারে। তাহলে এরকম একটা কোশ্চেন দেখে এফসিএস আসছে। আচ্ছা, সাইট অফ লেশন কোথায়? হোম সাইড পিউপিলের ক্ষেত্রে সিলিয়ারি গ্যাংলিয়ন। তাহলে হোম সাইড পিউপিলের ক্ষেত্রে সাইট অফ লেশন হচ্ছে সিলিয়ারি গ্যাংলিয়ন। দেন নেক্সট কোশ্চেন হচ্ছে ডায়াগনোসিস। A 13-year-old in campus presents with weak history of headache, droopy face, joint pain, and low-grade temperature. He had returned from a campaign holiday 1 month earlier. The only abnormality on neurological examination is left facial weakness. Lumbar puncture is carried out. Result of CSF analysis shows increased cell count with 90% lymphocytosis, increased protein, normal glucose. তাহলে পেশেন্টের রিসেন্ট একটা ট্রাভেলিং হিস্ট্রি আছে, এরপরে সে ফেশিয়াল উইকনেস, জয়েন্ট পেইন প্রেজেন্ট করছে। ডায়াগনোস হচ্ছে বোরেলিয়া বা গ্লোরোথেরি মেনিনজাইটিস বা লাইম ডিজিজ। লাইম ডিজিজ আমাদের সিনারিও কয়েকটা ক্লাস ডিসকাস করলাম, প্রত্যেক ক্লাসে একটা সিনারিও দেওয়া হয়েছে। লাইম ডিজিজটা ইম্পর্টেন্ট। পেশেন্ট ইউজুয়ালি ট্রাভেলিং একটা হিস্ট্রি থাকে, বা ট্রাভেলিং না হলে শুধু হলিডেও কথা বলে রাখতে পারে, অথবা যারা ট্রাভেলার, যারা এখানে ক্যাম্পিং করে, এই ধরনের রোগী দেখে পেশেন্টের ক্ষেত্রে লাইম ডিজিজ পসিবিলিটি থেকে বেশি। প্রেজেন্টেশন থাকে কেমন? ফেশিয়াল উইকনেস থাকতে পারে, হেডেক থাকতে পারে, জয়েন্ট পেইন থাকতে পারে, মেনিনজাইটিস লাইক ডিসঅর্ডার থাকতে পারে, আর সাথে স্কিন র্যাশ থাকতে পারে।
Where is the lesion responsible likely to be? A patient with multiple sclerosis is found to have horizontal nystagmus on abduction. There is also impaired adduction of the left side. তাহলে সাইট অপারেশন হচ্ছে মিডিয়াল লংজিটিউডিনাল ভেসিকুলাস। তাহলে মাল্টিপল স্ক্লেরোসিসের আমরা একটা প্রেজেন্টেশন বললাম অপটিক নিউরাইটিস নিয়ে প্রেজেন্ট করতে পারে, আর একটা বললাম ব্রাউন সিগার সিন্ড্রোম প্রেজেন্ট করতে পারে, আর এখন একটা পেলাম হচ্ছে ইন্টারনিউক্লিয়ার অপথ্যালমোপ্লেজিয়ার প্রেজেন্ট করতে পারে। এটা যদি এমএলএফ লেশন হয়, কোন সাইডে এমএলএফ লেশন আছে, লেফট অর রাইট? লেফট। তাহলে আমরা এটা মনে রাখবো যে সাইডে অ্যাডাকশনের সমস্যা সেই সাইডে এমএলএফ লেশন আছে। তাহলে এখানে লেশন হচ্ছে লেফট মিডিয়াল লংজিটিউডিনাল ফ্যাসিকুলাস বা লেফট মিডিয়াল লংজিটিউডিনাল বান্ডিল। তাহলে এমএলএফ এর লেশন কিন্তু এটা এফসিএস এর আগে পরীক্ষা কোশ্চেন আসছে, সাইড নিয়ে একটু গোলমাল বাঁধে। Which of the following is the most useful long-term intervention? 23-year-old woman presents to the emergency department with a chronic severe headache, which is worse every morning and evening, occurring as a dull ache all over the head. She tells you that there is transient graying out and blurring of her vision when she strains on toilet. Only medication of notes include combined OCP, blood pressure to beshi pulse normal. She has bilateral papilledema. BMI is 35. তাহলে একটা ইয়ং পেশেন্ট, হেডেক নিয়ে আসছে, সামটাইমস ব্লাইং অফ ভিশন আছে, বাইলেটাল পেপিলিডেমা আছে, বিএমআই হচ্ছে 35। এই পেশেন্টের ক্ষেত্রে লং টার্ম ইন্টারভেনশন অ্যাসিটাজোলামাইড। অ্যাসিডোজালামাইড। আজব। ডায়াগনোসিস ইডিওপ্যাথিক ইন্ট্রাক্রানিয়াল হাইপারটেনশন ঠিক আছে। লং টার্ম ট্রিটমেন্টের ক্ষেত্রে কোনটা বেশি ইম্পর্টেন্ট? ডায়েট এন্ড এক্সারসাইজ। তাহলে এই কোশ্চেনগুলো এটা দেওয়া হচ্ছে এই কারণে দেওয়া আর কি, এখানে ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্টের চয়েস হবে হচ্ছে অ্যাসিডোজালামাইড, খুব ইফেক্টিভ, সবই ঠিক আছে, কিন্তু এখানে কোশ্চেন জানতেছে লং টার্ম তার ইউজফুল কোনটা। তার ইডিওপ্যাথিক ইন্ট্রাক্রানিয়াল হাইপারটেনশনের জন্য একটা রিস্ক ফ্যাক্টর হচ্ছে ওবেসিটি। তাহলে পেশেন্টের যদি ওয়েট কমানো যায় তাহলে সেটা তার লং টার্মে বেশি ইফেক্টিভ হবে। তাহলে এই পেশেন্টের জন্য অ্যান্সার হবে ডায়েট অ্যান্ড এক্সারসাইজ। এখানে যদি কোশ্চেন করতে যে মোস্ট ইফেক্টিভ ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট, তখন অ্যাসিডোজালামাইড আসবে। তাহলে এরকম একটা সিনারিও আসবে হচ্ছে ইসের ক্ষেত্রে, অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার ক্ষেত্রে। তাহলে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার ক্ষেত্রে মোস্ট ইফেক্টিভ ট্রিটমেন্ট কোনটা? ওয়েট রিডাকশন। ওয়েট রিডাকশন লং টার্মে বেশি ইফেক্টিভ, সিপ্যাপ। তাহলে ওএস এর ক্ষেত্রে মোস্ট ইফেক্টিভ হচ্ছে সিপ্যাপ। কন্টিনিউয়াস পজিটিভ পেশেন্ট সিপ্যাপ। আর যদি একই কোশ্চেন বলে যে লং টার্মে পেশেন্টের জন্য কোনটা বেশি ইফেক্টিভ হবে বা মোস্ট ইউজফুল কোনটা হবে, তখন আসবে হচ্ছে ওয়েট লস। তাহলে এরকম একটা কোশ্চেনে আমাদের মানে আমার পরীক্ষা আসলে ভুল করে আসছিলাম, এই জন্য একটু মনে আছে। তাহলে এই ধরনের পেশেন্টগুলোর ক্ষেত্রে দুইটা ট্রিটমেন্ট ইম্পর্টেন্ট, একটা হচ্ছে অ্যাকিউট বা মোস্ট ইফেক্টিভ কোনটা, আর লং টার্মে কোনটা। লং টার্ম ট্রিটমেন্টের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে রিস্ক ফ্যাক্টরটা রিমুভ করা বা রিস্ক ফ্যাক্টর ম্যানেজমেন্ট করা। What is the most likely cause of her problems? A 54-year-old woman has developed difficulty walking over the last 2 months. Tone and power are normal in the lower limbs. Knee jerks are preserved, yet ankle jerks are absent. Plantar response are extensor. She has had some difficulty emptying her bladder. তার সমস্যা কোথায় আছে? ankle jerk absent. Plantar extensor হচ্ছে urinary retentions. এক্সেলেন্ট। তাহলে এটা ডায়াগনোসিস হচ্ছে কোনাস মেডুলারিস লেশন। তাহলে এই ধরনের কিছু কোশ্চেন আছে যে অ্যাঙ্কেল জার্ক অ্যাবসেন্ট, প্ল্যান্টার এক্সটেনসর, এই কয়েকটা ডিফারেন্সিয়াল আছে, কিন্তু দেখা যাওয়ার কথা স্ক্রিন শেয়ারিং তো অন আছে। অন্যদের স্ক্রিন দেখতে পাচ্ছেন? তাহলে যে অ্যাঙ্কেল জার্ক অ্যাবসেন্ট, প্ল্যান্টার এক্সটেনসর, এরকম বেশ কিছু কজ আছে, এগুলো একটু জানা লাগবে।
একটা হচ্ছে বিটিওর ডেফিসিয়েন্সি বা সাবএকুট কম্বাইন্ড ডিজেনারেশন অফ স্পাইনাল কর্ড। এরপরে হচ্ছে কোনাস মেডুলাস লেশন একটা। তারপর একটা কি হতে পারে, যদি এমএনডি থাকে, সাইটিক অ্যাটাক একটা হইতে পারে। আরেকটা হইতে পারে যে কোনো স্ট্রোকের পেশেন্ট উইথ পেরিফেরাল নিউরোপ্যাথি। তাহলে স্ট্রোকের পেশেন্টের যদি ডায়াবেটিস থাকে সেক্ষেত্রে এরকম হইতে পারে। তাহলে এই কজগুলো একটু আলাদা করতে হবে আমাদেরকে কোশ্চেনের সিনারিও দেখে। তাহলে এখানে এই কজের মধ্যে একটা আছে কোনাস মিডুলাইজেশন, যেটা হচ্ছে এই ধরনের ফিচার্স করতে পারে। তাহলে কোনাস মিডুলাইজ আর কর্ড এরকম এটার মধ্যে ঝামেলা হয়। কোনাস মিডুলাইজে কিন্তু বোথ আপার মোটর লোয়ার মোটর নিউরন দুইটাই থাকে, আর কর্ড এখানে আছে লোয়ার মোটর নিউরন টাইপ। তাহলে এটা একটু দেখে রাখবেন। Relations to which structure are most likely to be associated with the left superior homonymous quadrantenopia? Quadrantenopia. রাইট আনসার হচ্ছে রাইট টেম্পোরাল লোব। তাহলে ভিজুয়াল ডিস্টারবেন্স না আমাদের কোনো সময় কনফিউশন হয়। ভিজুয়াল ডিস্টারবেন্সের ক্ষেত্রে একটা মনে রাখবেন যে একদম প্রথমে আছে কোনটা, অপটিক নার্ভ। এটা হচ্ছে ইউনিল্যাটারাল, এটা নিয়ে কোনো সমস্যা নেই। অপটিক ক্যাজমা, বাইটেম্পোরাল হিমিয়ানোপি, এটা সবাই মনে থাকে। তাহলে এরপর যতগুলো সাইট আছে, অপটিক ট্র্যাক, তারপর হচ্ছে প্যারাইটাল লোব, টেম্পোরাল লোব, অপটিক রেডিয়েশন, অক্সিপিটাল কর্টেক্স, অক্সিপিটাল লোব, সবগুলোতে হবে কন্ট্রাল্যাটারাল সাইডে। তাহলে এই পেশেন্টের লেফট সাইডে যদি ফিচার্স পাই তাহলে লেশন হবে কোথায়, রাইটে। এখানে সবগুলো ক্ষেত্রে। এরপর আসি সবগুলো ক্ষেত্রে আমরা পাবো হচ্ছে হেমিয়ানোপিয়া, অপটিক ট্র্যাক্টের ক্ষেত্রে অপটিক রেডিয়েশন, অক্সিপিটাল লোবে। আর প্যারাইটাল এবং টেম্পোরাল লোবে হলে আমরা পাবো কোয়াড্রেন্টানোপিয়া। তাহলে কোয়াড্রেন্টানোপিয়া পাইলে আমাদের সাইট অফ লেশন হচ্ছে দুইটা, হয় প্যারাইটাল লোব না হলে টেম্পোরাল লোব। আর যদি হেমিয়ানোপিয়া বলে তাহলে সেক্ষেত্রে হচ্ছে তিনটা, অপটিক ট্র্যাক, অপটিক রেডিয়েশন আর অক্সিপিটাল লোব। সব ক্ষেত্রে হবে কন্ট্রাল্যাটারাল সাইডে। তাহলে পেশেন্টের যেহেতু লেফটে বলছে ফিচার্স, তাহলে সাইট অফ লেশন হবে রাইট। যেহেতু কোয়াড্রেন্টোপিয়া বলছে তাহলে অপশন আছে দুইটা, হয় টেম্পোরাল লোব না হলে প্যারাইটাল লোব। এখন এটা নেমোনিক মনে রাখতে পারেন পিটস দিয়ে, প্যারাইটাল ফর ইনফিরিয়র আর টেম্পোরাল ফর সুপিরিয়র। তাহলে সুপিরিয়র যেহেতু এখানে কোয়াড্রেন্টোপিয়া হচ্ছে তাহলে লেশন হচ্ছে টেম্পোরাল লোবে। অথবা মনে রাখতে পারেন যে লোবটা উপরে, প্যারাইটাল লোবটা উপরে থাকে, আপার লোবে লেশন হলে আমরা ইনফিরিয়র ফিচার্স পাবো। আর লোয়ার লোব যেটা হচ্ছে টেম্পোরাল লোব, সেটাতে লেশন হলে ফিচার্স পাবো সুপিরিয়র পার্টে। তাহলে ভিজুয়াল পাথে যে কোনো লেশনের ফিচার্স আমরা পাই হচ্ছে উল্টা, রাইট সাইডে লেশন হলে লেফট সাইডে পাই, আপার ফাইবারগুলো ড্যামেজ হলে লোয়ার সাইড হচ্ছে আমরা লেশনের ফিচার্স গুলো পাই। তাহলে একটা হচ্ছে নিউমরিক দিয়ে মনে রাখতে পারেন প্যারাইটাল ফর ইনফিরিয়র, টেম্পোরাল ফর সুপিরিয়র, অথবা যে বেসিক রুল আর কি, যে আমরা সবসময় কন্ট্রাল্যাটারাল এবং অপোজিট দিকে সেল ফিচার্স গুলো পাবো। যে কোনো একবার মনে রাখলে হবে আর কি, মনে রাখতে বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা বাকিগুলো তো আমরা পড়ে যাই এখান থেকে, সবগুলো পরীক্ষা আসতে পারে। লেফট অক্সিপিটাল কর্টেক্স যদি লেশন হয় তাহলে আমরা কি পাবো ফিচার্স, এখানে ভিজুয়াল ফিল্ড ইফেক্ট কি হবে, রাইট হোমোনাইমাস হেমিয়ানোপিয়া উইথ ম্যাকুলার স্পিয়ারিং। তাহলে এটা হচ্ছে পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। এরপর লেফট প্যারাইটাল লোব যদি হয় তাহলে রাইট সাইডে পাবো, প্যারাইটাল লোব যেহেতু উপরে আছে রিলেশনের ফিচার পাবো নিচের দিকে, ইনফিরিয়র হোমোনাইমাস কোয়াড্রেন্টোপিয়া। অপটিক ক্যাজমেতে হলে শর্ট ফর্ম লিখতে পারেন তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আর কি, ধরে নেবো না কি বলতেছে। রাইট টেম্পোরাল হেমিয়ানোপিয়া। রাইট অপটিক ট্র্যাক হলে তাহলে এখানে লেফট সাইডে পাওয়া যাবে লেফট হোমোনাইমাস হেমিয়ানোপিয়া। আর এখানে অনেক সময় যদি
একটু কোশ্চেন আরো বেশি ডিফিকাল্ট হয় সেক্ষেত্রে লিখে দিতে পারো ইনকনগ্রুয়েন্স অথবা কনগ্রুয়েন্স। তাহলে অপটিক ট্র্যাক্টর রিলেশনে পাবো হচ্ছে ইনকনগ্রুয়েন্স, আর অপটিক রেডিয়েশনের ক্ষেত্রে পাবো হচ্ছে কনগ্রুয়েন্স। এরপরে কোশ্চেনে আমাদের লাগবে হচ্ছে মোস্ট লাইকলি ডায়াগনোসিস। 57-year-old man presents to the emergency department complaining of a clumsy right hand and difficulty speaking. His symptoms came to the morning and were still present 8 hours later. He has past medical history, hypertension, and migraines as a young man. He smokes 10 cigarettes per day. On examination, he was found to have some weakness of the intrinsic hand muscles on his right only. His speech was mild slurred. Visual fields sensation were normal. Blood pressure was 180 by 10, 180 by 100 Newton mercury. কোশ্চেনটা আসলে একটু মানে বেশি ডিফিকাল্ট হয়ে গেছে। এটা আসলে ডায়াগনোসিস হচ্ছে লেফট হেমিস্ফিয়ার ল্যাকুনা স্ট্রোক। ল্যাকুনা স্ট্রোক কয়েকটা টাইপ আছে, পিওর মোটর, পিওর সেন্সরি, তারপর হচ্ছে সেন্সরি মোটর, এরপর হচ্ছে অ্যাটাক্সিয়া ডিজার্থিক, এরকম আরেকটা টাইপ আছে। টোটাল 5টা ভ্যারিয়েন্ট আছে। এগুলোর ক্ষেত্রে ডিফারেন্স হচ্ছে কি, এমসি এর ক্ষেত্রে ইউজুয়ালি কর্টিক্যাল লোবার ডিসফাংশন যেগুলো সেগুলো থাকে, লাইক হেমিয়ানোপিয়া, অ্যাফাসিয়া, এই ধরনের ফিচার্স গুলো থাকে। ল্যাকুনা স্ট্রোকে এই ধরনের ফিচার্স গুলো থাকে না। এটা আসলে কোশ্চেন কঠিন হয়ে গেছে, এটা আপাতত বাদ থাক, পরীক্ষা নাহলে কনফিউশন লাগবে। ল্যাকুনা স্ট্রোকে যদি আমি আরো ভালো কোনো সিনারিও পাই তাহলে ওইটা পরে ডিসকাস করবো না। What secondary preventive medication should be taking on the basis of current evidence? A 69-year-old patient with no previous medical history has been diagnosed with a right-sided lacuna stroke. You are now seeing him in the follow-up clinic at 6 weeks and his hemiplegia is improving. His total cholesterol 5.5 millimole per liter and blood pressure normal. He is in sinus rhythm. His blood glucose level is normal, treated with perindopril for hypertension and aspirin, which he had already been taking prior to the recent stroke, but is on no other medications. তাহলে পেশেন্টের এখন স্ট্রোক আছে, ফার্দার সেকেন্ডারি প্রিভেনশনের জন্য মোস্ট ইফেক্টিভ কোনটা হবে? এক্সিলেন্ট। তাহলে হচ্ছে আমাদের কারেন্ট যে গাইডলাইন সেখানে হচ্ছে সেকেন্ডারি প্রিভেনশনের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে ক্লোপিডোগ্রাল আর এর সাথে স্ট্যাটিন। এটা হচ্ছে মানে রিসেন্ট গাইডলাইনের জন্য স্ট্রোকের সেকেন্ডারি প্রিভেনশনের জন্য মোস্ট ইফেক্টিভ বলা হইতেছে। Which one of the following CSF findings would be most likely? এক্সপ্লেনেশন আলাদা করে, এটা মেইনলি বলছে তারা যে রিসেন্ট ট্রায়াল গুলো দিচ্ছে আর কি, বিভিন্ন স্টাডিজ বা ট্রায়াল গুলোতে তারা পাইছে ক্লোপিডোগ্রালটা বেশি সেকেন্ডারি প্রিভেনশনের জন্য। এটা গাইডলাইন হিসেবে, মানে আলাদা কোনো মেকানিজম বা এরকম কিছু না, জাস্ট বিভিন্ন ট্রায়াল গুলো দিয়ে ওরা যে ফাইন্ডিংস পাইছে সেখান থেকে যে গাইডলাইন গুলো পাওয়া হয় আর কি। গাইডলাইন গুলো তো মেইনলি ডিপেন্ড করে বিভিন্ন ট্রায়ালের উপর বা স্টাডি উপর যে কোনটা বেশি ইফেক্টিভ। সো ওইটার ভিত্তিতে বলছে যে রিসেন্ট গাইডলাইন গুলোতে ক্লোপিডোগ্রাল ইউজ করতে। এটা এফসি বেস হয়তো নাও লাগতে পারে, কিন্তু এমআরসিপি পরীক্ষাগুলো যেহেতু গাইডলাইন বেস থাকে, সো এই ধরনের যেগুলো আছে লাইক ইসকেমিক হার্ট ডিজ, স্ট্রোক, যেগুলো গাইডলাইন মেনে ট্রিটমেন্ট করা হয় ওইগুলোতে রিসেন্ট গাইডলাইনটা একটু জানা রাখা ভালো। Which one of the following CSF findings would be most likely? A 20-year-old woman presents with a 6-day history of progressive ascending numbness, weakness of her lower and subsequent upper limbs. The day after the admission, she is noticed to have developed bilateral facial weakness. She is alexithymic. তারপরে লাম্বা ফাংশন করা হয়েছে, ফাইন্ডিংস হচ্ছে নর্মাল সেল কাউন্ট, হাই প্রোটিন, সরি ডি নাকি পজিটিভ অলিগন ব্যাংকে থাকবে। ডায়াগনোসিস কি এটা?
জিবিএস। অলিগোক্লোন ব্যান্ডস তো আমরা পাই মেইনলি এমএস এর ক্ষেত্রে। আর আদার্স কোনো অপশন? সি। এটা রাইট অ্যান্সার হবে সি। তাহলে পরীক্ষায় এরকম কিছু কোশ্চেন থাকবে যেগুলো দেখলে হঠাৎ করে আমাদের মানে অ্যান্সার দেখে মনে হতে হবে যে এটা রাইট। নর্মাল সেল কাউন্ট রয়েছে, হাই প্রোটিন রয়েছে, কিন্তু পজিটিভ অলিগোক্লোনাল ব্যান্ড এটা হচ্ছে এমএস এর ফাইন্ডিংস। তাহলে জিবিএস এর ক্ষেত্রে আমরা ইউজার অলিগোক্লোনাল ব্যান্ডটা আমরা এক্সপেক্ট করি না। তাহলে এটা ফাইন্ডিংস হবে হচ্ছে নর্মাল সেল কাউন্ট, হাই প্রোটিন এন্ড নর্মাল গ্লুকোজ রেশিও। মানে অ্যালবুমিন সাইটোলজিক্যাল ডিস্ট্রিবিউশন থাকবে, গ্লুকোজটা নর্মাল থাকবে। তাহলে পরীক্ষায় অ্যান্সার করার সময় একটু অপশনগুলো খেয়াল রাখতে হবে। অনেক সময় কিন্তু সিমিলার অপশন বা কনফিউশন করার জন্য বিভিন্ন অপশন দিয়ে রাখে, তো এগুলো একটু বাকি অপশনগুলো খেয়াল করে দেখতে হবে। In patients with diplopia, which one of the following findings is most suggestive of myasthenia gravis? E. Thymoma on CT scan of the chest. তাহলে এটা তেমন কিছু দেখার দরকার নেই। তাহলে মাইস্থেনিয়া গ্র্যাভিসের জন্য আমাদের বেশি ইম্পর্টেন্স হচ্ছে থাইমোমা। What additional sign would you be most likely to find on examination? A 45-year-old lady has been complaining of unsteady gait, tinnitus, and nausea. Vestibular schwannoma was diagnosed. তাহলে ভেস্টিবুলার schwannomaতে আমরা যদি এক্সামিনেশন ফাইন্ডিংস করি কোনটা পাওয়া যাবে? বিএ। তাহলে পেশেন্ট এক্সামিনেশন করলে কর্নিয়াল রিফ্লেক্স লস থাকতে পারে। এক্ষেত্রে ইনভেস্টিগেশন অফ চয়েস কি হবে আমাদের? এমআরআই। ভেস্টিবুলার schwannoma বেশি অ্যাসিড থাকে কোনটার সাথে? নিউরোফাইব্রোমাটোসিস টাইপ। নিউরোফাইব্রোমাটোসিস টাইপ 2 তে কোন ক্রোমোজোম ইনভলভমেন্ট হয়? 22। আর 1 এ 16, 17। তাহলে এনএফ 1 ফর 70, 1 এর সাথে 1 মিল রাখতে পারেন, যদিও পরেরটাতে গোলমাল রাখতে পারে। আর 2 ফর 22। তাহলে কয়েকটা জিনিস আমাদের জানা লাগবে। আচ্ছা, আরেকটা জিনিস একটু কঠিন হয়ে যায়, তারপরেও জানা লাগবে। এনএফ 1 এ আমরা আই কি ফাইন্ডিংস পাইতে পারি, যেটা ডায়াগনস্টিক ক্রাইটেরিয়ার মধ্যে আছে। এটা একটা সিঙ্গেল বেড ছিল, আমি এটা ইচ্ছা করে দিই না, এটা একটু বেশি কঠিন হয়ে যায় বলে। লিস্ট নডিউল, তাহলে এটা একটু মনে রাখবে। লিস্ট নডিউল এটা হচ্ছে এনএফ 1 এর ডায়াগনস্টিক ক্রাইটেরিয়ার মধ্যে আছে। তাহলে কোনো পেশেন্ট যদি আমরা এনএফ 1 ক্লিনিক্যাল ডায়াগনোস করতে চাই, সেক্ষেত্রে পেশেন্টের স্লিট ল্যাপ এক্সামিনেশন লাগতে পারে। তাহলে দুইটা, একটা উইলসন ডিজিজের ক্ষেত্রে এফ্রি, আর এটার ক্ষেত্রে লিস্ট নডিউল, এই দুটো একটু মনে রাখতে হবে। হুইচ অফ দ্য ফলোইং ফার্মাসিউটিক্যাল এজেন্টস উড বি বেস্ট সুটেড টু ম্যানেজ হিজ সিমটমস? তাহলে আমরা হচ্ছে এখন কার্ডিওলজিতে নিলাম। A 40-year-old man presents with cardiac sounding chest pain, which comes on race in the early hours of the morning. After extensive investigations, including angiography, his coronary arteries are shown to be in good condition, and there is no clear ischemic cause for his symptoms. He is a non-smoker with normal cholesterol. A diagnosis of recurrent coronary vasospasm is made. তাহলে তো মেন ডায়াগনোসিস হচ্ছে রিকারেন্ট করোনারি ভ্যাসোস্পাজম। এক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট অফ চয়েস কি হবে? তাহলে করোনারি ভ্যাসোস্পাজমের ক্ষেত্রে আমাদের মেইন ট্রিটমেন্ট হচ্ছে যে ভ্যাসোডাইলেটরস, ট্যাগলিসিনাইড, গ্লিসেন্টাইনাইট বা আইসো সলভেট মোনোনাইট্রেট। তাহলে এক্ষেত্রে নাইট্রেট হচ্ছে আমাদের ট্রিটমেন্ট অফ চয়েস। এখানে যেহেতু ভ্যাসোস্পাজম হইতেছে, তো এক্ষেত্রে মানে ভ্যাসোডাইলেটর গুলো বেশি ইফেক্টিভ আর কি। তাহলে অ্যান্সার আছে আইসোসলভেট মোনোনাইট্রেট। বিটা ব্লকার তো আসলে হার্ট রেট কমায় বা ফোর্স অফ কন্ডাকশন কমায়, এইভাবে হচ্ছে আমাদের ইসকেমিক হার্ট ডিজিজে বলি বেনজাইনতে এই মেকানিজমে কাজ করে। তো ভ্যাসোডাইলেটর হিসেবে কাজ করে না এইভাবে। তাহলে ভ্যাসোডাইলেটর হিসেবে আমাদেরকে নাইট্রেট ইউজ করতে হবে। A 17-year-old man had a cardiac arrest while playing football and was resuscitated
He recovered fully and was later found to have hypertrophic obstructive cardiomyopathy. বেস্ট ট্রিটমেন্ট অপশন কি পেশেন্টের ক্ষেত্রে? এক্সেলেন্ট। তাহলে এই সিস্টেমের ক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট অফ চয়েস হচ্ছে ইমপ্ল্যান্টেবল কার্ডিয়াক ডিফিব্রিলেটর টু প্রিভেন্ট সাডেন কার্ডিয়াক ডেথ। আচ্ছা, এখন আমার আরেকটা কোশ্চেন হচ্ছে এই সিস্টেমে আমরা পালস কেমন পাই? চার কি পালস? এক্সেলেন্ট। তাহলে এটা হচ্ছে এফসিপিএস এর কোশ্চেন, প্রিভিয়াস এর আসছে ক্যারেক্টারিস্টিক্স অফ পালস অফ এইচওসিএম। তাহলে এটা একটু সিনারিটা খেয়াল রাখতে হবে যে ইয়ং পেশেন্ট যদি সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট প্রেজেন্ট করে, স্পেশালি হোয়াইলিং এক্সারসাইজ বা সুইমিং বা প্লেইং ফুটবল, মানে কোনো এক্সারশনের কাজ করার সময় কার্ডিয়াক অ্যারেস্ট প্রেজেন্ট করে এবং ইয়ং পেশেন্ট হয়, তাহলে মোস্ট লাইকলি হচ্ছে ডায়াগনোসিস এইচওসিএম। ঠিক অটোসোমাল ডোমিনেন্ট ডিসঅর্ডার না অটোসোমাল রিসেসিভ ডিসঅর্ডার? অটোসোমাল ডোমিনেন্ট। তাহলে কার্ডিওমায়োপ্যাথি যে কটা আছে সবকটা হচ্ছে অটোসোমাল ডোমিনেন্ট। তাহলে অটোসোমাল ডোমিনেন্ট হলে তার ফ্যামিলি হিস্ট্রি থাকবে ইউজুয়ালি, বাপ মায়ের এরকম সাডেন কার্ডিয়াক ডেথের হিস্ট্রি থাকতে পারে। তাহলে বাবা আমার মায়ের ডেথের হিস্ট্রি এটা আমরা দুইটা ডিজিজে পাইলাম এখনো পর্যন্ত। একটা হান্টিংটন ডিজিজে পাইলাম, যেখানে সুইসাইডাল হিস্ট্রি থাকবে, তার প্যারেন্টস থেকেও সুইসাইড করছে। আর একটা বললাম হচ্ছে এইচওসিএম, এদের ক্ষেত্রে থাকবে সাডেন কার্ডিয়াক ডেথের হিস্ট্রি থাকবে। এক টাইপের বাবা মা যে কেউ একজন দেখা যাচ্ছে খেলা করতে গিয়ে বা সুইমিং এর সময় বা এক্সারসাইজ করার সময় হঠাৎ করে মারা গেছে। তাহলে এই স্নায়ুগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট, কারণ পরীক্ষা যখন কোশ্চেন গুলো কঠিন হয় তখন ছোট ছোট গুলোগুলা মানে ডায়াগনোস করতে হেল্প করে আর কি, ডিফারেন্সিয়েট করতে। আচ্ছা, এটা তো পড়ে ফেলছি। A 50-year-old man. হ্যাঁ, Hello? আগেরটা হয়নি। কি বাইরে কথা বলছেন না? আগের এসবিআইটা সলভ করা হয়নি। ও, এটা কি আলাদা ছিল? জি, আচ্ছা, স্কিপ তাই হয়ে তো গেছে। skip করে গেছি। আচ্ছা, এটাই বলতেছিলাম আর কি। A 17-year-old man presents with palpitation. Physical examination is normal except for a systolic murmur in the second left intercostal space and prominent precordial motion with a late systolic impulse. He informs you that his father died when he was 36 years. He drowned while competing in a swimming race. এটা বেশি আগে বলা হয়ে গেছে আর কি, এটা একটু পরে দেওয়া ছিল। ডায়াগনোসিস কি হবে তাহলে? এইচওসিএম। তাহলে হচ্ছে এই সিনারি গুলো মানে প্র্যাকটিস করে মেন উদ্দেশ্য হচ্ছে সিনারি গুলো আইডে রাখা যায় পরীক্ষার কোশ্চেন কেমন আসে। তাহলে এইচওসিএম এর এটা হচ্ছে একটা টিপিক্যাল সিনারিও। তাহলে এইচওসিএম এর ক্ষেত্রে আমি বললাম কি ফ্যামিলিতে সার্টেন কার্ডিয়াক হিস্ট্রি থাকবে, আর হান্টিংটন ডিজিজের ক্ষেত্রে ফ্যামিলিতে সুইসাইডাল হিস্ট্রি থাকবে। আর দুইটা ক্ষেত্রে পেশেন্ট গুলো ইউজুয়ালি থাকবে হচ্ছে ইয়ং পেশেন্ট। তাহলে এই প্যাটার্ন গুলো মনে রাখতে হবে, এই যে কোনো পরীক্ষায় ইউজুয়ালি প্যাটার্ন ফলো করে আসে। কোশ্চেন হয়তো একটু প্রাইজ দিতে পারে, সুইমিং রাতে দেখতে পারে হয়তো হোয়াই প্লেইং ফুটবল সে মারা গেছিল অথবা এক্সারসাইজ করার সময় মারা গেছিল, কিন্তু প্যাটার্ন গুলো সিমিলার থাকবে। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য মোস্ট লাইকলি কজ? A 50-year-old man underwent coronary artery bypass grafting 2 days ago. A routine liver function test result now shows that both the direct and indirect bilirubin are elevated, all the other liver function tests are normal. তাহলে এটা হচ্ছে অ্যাটিপিক্যাল কোশ্চেন, কিন্তু এটা দেওয়া হয়েছে অন্য কারণে আর কি। এটা বিলিরুবিন বেশি আছে কিন্তু আদার লিভার ফাংশন টেস্ট নর্মাল। তাহলে পরীক্ষায় এরকম কোনো কোশ্চেন দেখেন যেগুলো কোশ্চেন কমন না, এটা খুবই অ্যাটিপিক্যাল কোশ্চেন। সিএবিজি পেশেন্টে বিলিরুবিন বেশি ইউজুয়ালি এরকম কোশ্চেন আসে না। এই ধরনের কোশ্চেন আসলে তখন আপনি অ্যান্সার করতে হলে নিজে যেটুকু নলেজ আছে সেটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে বিলিরুবিন বেশি লিভার ফাংশন টেস্ট নর্মাল, এই প্যাটার্ন আমরা কোথায় পাই? এটা কি প্রি হেপাটিক, হেপাটিক বা পোস্ট হেপাটিক? প্রি হেপাটিক। তাহলে প্রি হেপাটিক ইউজুয়ালি হয় কোথায়? হিমোলাইসিসে, অথবা হচ্ছে যদি কনজেন্টাল কোনো ডিজিজ থাকে। কনজেন্টাল ডিজিজের মধ্যে লাইক গিলবার্ট সিনড্রোম আছে। তাহলে প্রি হেপাটিক হলে এখানে হিমোলাইসিস একটা অপশন আছে, হিমোলাইসিস অন বাইপাস। আচ্ছা, একজন লিখছিলেন কোনটা জন্য রং আছে শক লিভার সিনড্রোম। তাহলে শক লিভার হলে সেক্ষেত্রে কিন্তু লিভার ফাংশন অ্যাবনর্মাল হবে, তখন হেপাটাইটিস প্যাটার্ন হয়ে যাবে। তাহলে এই কোশ্চেনটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যখন কোশ্চেন দেখবেন যে আনকমন, সেগুলোর ক্ষেত্রে নিজের যতটুকু নলেজ আছে সেটাকে অ্যাপ্লাই করতে হবে। তাহলে প্রি হেপাটিক, হেপাটিক, পোস্ট হেপাটিক পার্থক্য হচ্ছে কি? প্রি হেপাটিকের ক্ষেত্রে শুধু বিলিরুবিনটা বেশি থাকবে,
লিভার ফাংশন টেস্ট নর্মাল থাকবে। প্রিহেপাটিক তো কয়েক টাইপ আছে, এটা আমরা এর আগে ডিসকাস করছি গ্যাস্ট্রোহেপাটোতে, এখানে এটা টাইম নষ্ট করা যাবে না। বিলিরুবিন বেশি, লিভার ফাংশন টেস্ট অ্যাবনর্মাল, তাহলে এটা হচ্ছে হেপাটিক আর পোস্ট হেপাটিক। যদি এর সাথে এএলটিএসটি বেশি থাকে তাহলে হচ্ছে হেপাটাইটিক প্যাটার্ন। আর পোস্ট হেপাটিকে কি হবে, বিলিরুবিন বেশি, এর সাথে হচ্ছে এএলপি বেশি থাকবে, জিজিটি বেশি থাকবে। আর যদি ইমেজিং করি তাহলে আমরা অবস্ট্রাকটিভ ডাইলেটেড পাইল ডেট পাবো আর কি, অবস্ট্রাকশনের এই পাবো। তাহলে এই তিনটে প্যাটার্ন আমাদের আলাদা করতে হবে। এই পেশেন্টের ক্ষেত্রে যদি লিখতো যে বিলিরুবিন বেশি আছে সাথে এএলটিএসটি বেশি আছে, তখন কিন্তু আবার শক লিভার আমরা তখন একটা কনসিডার করতে পারবো। তাহলে এই প্যাটার্নগুলো একটু খেয়াল রাখতে হবে। সিএবিসি তো হয়তো পরীক্ষা আসবে না, কোশ্চেনে ভালভ রিপ্লেসমেন্ট দিয়ে বা ভালভ দিয়ে কোশ্চেন আসতে পারে। তাহলে এই যেগুলো হচ্ছে প্রস্থেটিক ভালভ, এগুলোর ক্ষেত্রে অনেক সময় হিমোলাইসিস হতে পারে। হিমোলাইটিক অ্যানিমিয়ার মধ্যে একটা পদ আছে মেকানিক্যাল হার্ট ভালভ। কি ধরনের হিমোলাইসিস হয়, ইমিউন আর নন ইমিউন? নন ইমিউন। তাহলে নন ইমিউন মেকানিক্যাল হার্ট ভালভের ক্ষেত্রে হিমোলাইসিস হতে পারে। তাহলে মেকানিক্যাল হার্ট ভালভ দিয়ে এটা এই ধরনের সিনারিও কিন্তু এমআরসি পরীক্ষাগুলোতে আসে। Which one of the following non-pharmacological interventions will be most helpful in reducing his risk of a future ischemic event? তাহলে এই কোশ্চেনের ভিতরে পড়ার খুব একটা দরকার নাই। তাহলে ইসকেমিক ইভেন্ট প্রিভেন্ট করার জন্য নন ফার্মাকোলজিক্যাল ইন্টারভেনশনে সব থেকে ইম্পর্টেন্ট কোনটা? অ্যালকোহল রিডাকশন, ডায়েট কন্ট্রোল, রেগুলার এক্সারসাইজ, স্টপিং স্মোকিং, ওয়েট রিডাকশন। এক্সেলেন্ট। তাহলে সবগুলাই ইম্পর্টেন্ট, সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে স্টপিং স্মোকিং। তাহলে কার্ডিওভাস্কুলার ডিজিজ বা রেসপিরেটরি যে ডিজিজ আছে লাইক সিওপিডি, লাং ক্যান্সার, এটাকে যে ডিজিজগুলো আছে, তাহলে যেগুলোর ক্ষেত্রে স্মোকিং আছে সেগুলোর ক্ষেত্রে বেশিরভাগই মোস্ট ইম্পর্টেন্ট আসবে স্মোকিং স্টপিং। Which additional medication should be considered for symptomatic and prognostic benefit? A 60-year-old woman presents with exertional dyspnea upon rushing upstairs or going to the local shops. Sinus rhythm at 80 beats per minute, blood pressure 160 to 80 millimeter mercury without evidence of fluid overload. She is taking the maximum dose of ACE inhibitor and furosemide for long-standing hypertension. Echocardiography confirmed significantly impaired left ventricular ejection fraction 35%, coronary arteries and renal function are normal. And the patient has mainly heart failure with reduced ejection fraction. Already ACE inhibitor পাইতেছে আর হচ্ছে ডায়াবেটিস পাইতেছে। তাহলে রাইট আনসার হচ্ছে বিসোপ্রোলল। তাহলে হার্ট ফেলার পেশেন্ট গুলোর ক্ষেত্রে কোনটা প্রগনোস্টিক বেনিফিট আছে এটা অনেক পরীক্ষা আসে বা মর্টালিটি বেনিফিট আছে। তাহলে একটা হচ্ছে এসি ইনহিবিটর বা এআরবি, তারপর হচ্ছে বিটা ব্লকার, এরপর আছে নাইট্রেটস এবং হাইড্রোলাজিন মানে ভ্যাসোডাইলেটরস গুলা, এর পাশে মিনারেলো কর্টিকয়েড রিসেপ্টর অ্যান্টাগনিস্ট মানে স্পাইরোলেকটন। আর ড্রাগের নাম তো বলতে হবে। একটা ড্রাগ খুব কমন এখন ইউজ করে সায়দা, দামি ড্রাগ আর্নি বলে। তাহলে অ্যানজিওটেনসিন রিসেপ্টর ব্লকার, নেপ্রিলিসিন ইনহিবিটর, স্যাকুবিটিল ভালসাটান কম্বিনেশন। এটাও হচ্ছে মর্টালিটি বেনিফিট আছে, খুব ভালো ড্রাগ কিন্তু দাম বেশি আর কি অনেক। আর আছে নতুন একটা ড্রাগ আছে অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ, যেটা আমাদের হার্ট ফেলার ইউজ করতে বলতেছে, পেশেন্টে ডায়াবেটিক থাকুক বা না থাকুক। এখন তো ডেভিডসনও চলে আসছে এটা আর কি, SGLT2 ইনহিবিটর এক্সিলেন্ট। তাহলে যে কোনো হার্ট ফেলার পেশেন্ট গুলোর ক্ষেত্রে যদি রিডিউস ইজেকশন ফ্র্যাকশন হয়, হার্ট ফেলার উইথ রিডিউস ইজেকশন ফ্র্যাকশন, তাহলে চেষ্টা করতে হবে এই ড্রাগ গুলা পেশেন্টদেরকে দেওয়ার আর কি। এস ইনহিবিটর বিশেষ করে এস ইনহিবিটর, বিটা ব্লকার, স্পাইনোল্যাকটন আর SGLT2 ইনহিবিটর,
এই 4টে ড্রাগস চেষ্টা করবেন সব পেশেন্টকে প্রেসক্রাইব করা যদি কন্ট্রাইন্ডিকেট না হয়। আর এসিনিউটা বা এর যদি ইনিশিয়ালি রেসপন্স না করে পরবর্তী আমরা আর্নি চয়েস করতে পারি, যদিও অনেক দামি ড্রাগ, বেশিরভাগ পেশেন্টই আমাদের এফোর্ড করতে পারে না। তাহলে 4টা বা 5টা ড্রাগ যেগুলো মর্টালিটি বেনিফিট আছে এগুলো ক্লিনিক্যাল প্র্যাকটিসে চেষ্টা করতে হবে দেওয়ার, আর পরীক্ষার জন্য তো ইম্পর্টেন্ট বারবার আসবে। When you review him following day, which other would you be most appropriate to include? Other drug. A 63-year-old man with non-chronic heart failure is admitted with symptoms at rest. Examination reveals pitting edema to his knees, elevated JPP, basal fibrillation. He is on sinus rhythm with 80 beats per minute, blood pressure 100 by 60 mm mercury. Current medication আছে bisoprolol, ramipril, furosemide. Blood test reveals a sodium concentration 130 millimole, 33 millimole per liter, potassium 4.4, creatine 169. The admitting doctor commences him on furosemide 80 mg twice daily, increasing his sample to 5 mg twice daily. তাহলে পেশেন্ট কি কি ড্রাগ পাচ্ছে? একটা এস ইনহিবিটর পাচ্ছে, বিটা ব্লকার পাচ্ছে, আর একটা ফুরোসেমাইড পাচ্ছে। এরপরে কোন ড্রাগ আপনি অ্যাড করতে চান এর সাথে? তাহলে আমরা কিন্তু একটু আগে বললাম যে এস ইনহিবিটর, বিটা ব্লকার, এরপরে যদি সবচেয়ে ইম্পর্টেন্ট ড্রাগ যেটা অ্যাড করছেন তাহলে হচ্ছে স্পাইনোলেকটন, অবশ্যই অ্যাড করতে হবে এটা। তাহলে পেশেন্ট অলরেডি ফুরোসেমাইড পাচ্ছে, তা আলাদা করে একটা থায়াজাইড ডাইক্লোরিক্স দেওয়া আসলে খুব একটা দরকার নাই। তাহলে এই পেশেন্টের জন্য বেশি ইম্পর্টেন্ট হচ্ছে মিনারেলোকর্টিকয়েড রিসেপ্টর অ্যান্টাগনিস্ট বা স্পাইনোলেকটন দেওয়া। এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে, ডায়াবেটিক্সে কিন্তু মর্টালিটি বেনিফিট বা প্রগনোস্টিক ভ্যালু নেই আর কি। এটা মেইন আছে সিমটোমেটিক, যদি পেশেন্ট কনজেশন থাকে, ফুলি ওভারলোড থাকে সেই ক্ষেত্রে দেবো, না হলে দরকার নেই। হুইচ ফাদার ট্রিটমেন্ট would you recommend? An 18-year-old man presents the emergency department having developed palpitations while playing football. ECG shows rapid atrial fibrillation with ventricular rate and 250 beats per minute. QRS duration is prolonged, 130 milliseconds. DC cardiovascular is carried out. A subsequent ECG sinus rhythm demonstrated PR interval of 100 milliseconds, positive R wave in V wave, V1 and delta wave. The patient হচ্ছে atrial fibrillation with fast ventricular response. ট্রিটমেন্ট করার পর দেখা গেল PR হচ্ছে শর্ট, সাথে ডেল্টা ওয়েভ আছে। তাহলে পেশেন্ট হচ্ছে মেইনলি atrial fibrillation with WPW syndrome। তাহলে এক্ষেত্রে ট্রিটমেন্টের চয়েস কি হবে? তাহলে রাইট অ্যান্সার হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন অফ দ্য অ্যাক্সেসরি পাথওয়ে। তাহলে মেইনলি হচ্ছে অ্যাক্সেসরি পাথওয়েটা তাকে অ্যাবলেশন করতে হবে। আচ্ছা, একজন লিখছেন সার্জিক্যাল অ্যাবলেশন। সার্জিক্যাল অ্যাবলেশনও করা হয়, দুইটাই করা হয়, তবে বেশি মানে কি বলা যায়, এটা বেশি ইউজ করা হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি আর কি। সার্জিক্যালটা যেহেতু ইনভেসিভ বেশি, তো এটা অ্যাভয়েড করা হয় আর কি। তাহলে ট্রিটমেন্ট অফ চয়েস হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন অফ দ্য অ্যাক্সেসরি পাথওয়ে। তাহলে এটা এই সিনারিও ক্ষেত্রে বা WPW সিনড্রোমের সিনারিও যদি বলা হয় যে মোস্ট ইফেক্টিভ ট্রিটমেন্ট, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন অফ অ্যাক্সেসরি পাথওয়ে। সিডি অপশন ডি। আচ্ছা, WPW সিনড্রোমের বা যেগুলো যে অ্যাক্সেসরি পাথওয়ে থাকে এগুলোতে মেইন সমস্যা কি হয়? আমাদের যে কার্ডিয়াক কন্ডাকশন এটা কিভাবে যায়? এসএ নোড থেকে ইন্টারঅ্যাক্টিয়াল পাথওয়েতে যায়, এরপরে যায় কোথায়? এভি নোডে, এরপরে বান্ডিল অফ হিস, তারপর আছে পারকিনসি ফাইবার, এইভাবে হচ্ছে যায় আর কি ইলেকট্রিক্যাল ইম্পালসটা। WPW বা এই ধরনের সিনড্রোমগুলোর সমস্যাকে একটা এক্সেসরি পাথওয়ে থাকে। নর্মালি যখন কার্ডিয়াক কন্ডাকশন এসএ নোড থেকে মানে একটা পদে ভেন্ট করে দেয়, এভি নোডে কিছুটা ডিলে হয়, যেটাকে আমরা বলি এভি নোডাল ডিলে। অ্যাক্সেসরি পাথওয়ে করতে গেলে সমস্যাকে এই ডিলেট থাকে না, সরাসরি চলে যায়। এর ফলে কি হয়? এটা হচ্ছে যে এই যে তখন এই যে পিআর ইন্টারভেলটা কমে যায় এবং অ্যাক্সেসরি পাথওয়ে থাকার ফলে পেশেন্টগুলোর অ্যাডমিট হওয়ার রিস্কটা বেড়ে যায়। তাহলে এখানে আমাদের ট্রিটমেন্ট করতে হলে কি করতে হবে? আমাদের যে অ্যাক্সেসরি পাথওয়ে আছে যেটা প্যাথোলজি, সেটাকে অ্যাবলেশন করতে হবে। এটা যদি এভি নোডকে আপনি অ্যাবলেশন করেন তাহলে তো নর্মাল জিনিসটাকে অ্যাবলেশন করা যাইতেছে, তখন অ্যাক্সেসরি পাথওয়েটা তো আরো বেশি কাজ করবে, তখন অ্যারিথমিয়া রিস্ক আরো বেড়ে যাবে। আর এখানে মেইন আমরা যেখানে প্যাথোলজি আর কি
এই যে পাথওয়েটা আছে যেখানে কোনো ডিলে হইতেছে না এবং এডমিয়ার রিস্কটা বাড়াইতেছে সেটাকে অ্যাপ্লিকেশন করতে হবে। Which one of the following would be your initial line of treatment? And a 68-year-old man is admitted with syncope. He is known to have ischemic cardiomyopathy. His medications are aspirin, furosemide, lisinopril. An initial ECG shows sinus bradycardia and right branch bundle block. Results of blood tests are sodium 134, potassium 3.5, creatinine 124. He has recurrent syncopal episodes on the coronary care unit. While monitoring shows episodes of non-sustained torsades, the point is polymorphic PT. লাস্ট টাইম পড়লে এত পড়া লাগতো না আমাদের আর কি। পেশেন্টের মেইনলি হচ্ছে যে পলিমরফিক ইটি বা টর্সাডিস দি পয়েন্ট আছে। ট্রিটমেন্ট অফ চয়েস কি হবে? ইন্টারভেনাস ম্যাগনেসিয়াম। তাহলে এই ধরনের যেগুলো ট্রিটমেন্ট আছে এগুলো আসলে মুখস্থ করতে হবে, এখানে তো বোঝাতে তেমন কিছু নাই। তাহলে টর্সাডিস দা পয়েন্ট ক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট অফ চয়েস হচ্ছে আইভি ম্যাগনেসিয়াম। টর্সাডিস দি পয়েন্ট কোন কোন ইলেকট্রোলাইট ইমব্যালেন্স ক্ষেত্রে হতে পারে? পটাশিয়াম, ক্যালসিয়াম, আরেকটা ম্যাগনেসিয়াম। আচ্ছা, রিফিডিং সিন্ড্রোমের ক্ষেত্রে কোনটা কোনটা কমে? ফসফেট বাড়ে না, বাড়ে না, সকলেই কমে যায়। তাহলে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফেট, এইটা একটু মনে রাখা লাগবে। এখানে হচ্ছে পটাশিয়াম ম্যাগনেসিয়াম দুইটা আছে, এখানে পটাশিয়াম ম্যাগনেসিয়াম আছে, এখানে ইম্পর্টেন্ট হচ্ছে ক্যালসিয়াম আর এখানে হচ্ছে ফসফেট। রিপ্লিং মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ফসফেটটা। আর একটা জিনিস মনে রাখা লাগবে P1 বা থায়ামিন। তাহলে পেশেন্ট গুলোর ক্ষেত্রে এগুলো সাবস্টিটিউশন লাগবে, P1 থায়ামিন সাবস্টিটিউশন লাগবে। আচ্ছা, এই দুইটা গেল। আরেকটা আসে পরীক্ষায়, টিউমার-লাইসিস সিনড্রোম। টিউমার-লাইসিস সিনড্রোমে কোনটা বাড়বে কোনটা কমবে? পটাশিয়াম বাড়বে, ফসফেট বাড়বে, ইউরিক অ্যাসিড বাড়বে। কমবে কোনটা? ক্যালসিয়াম। তাহলে টিউমার-লাইসিস সিনড্রোমে কি হয়? সেলগুলো ডিস্ট্রাকশন হয়। তাহলে সেলের ভিতরে যেগুলো থাকে লাইক পটাশিয়াম, ফসফেট, এগুলো বাইরে চলে আসবে। তারপরে নিউক্লিক অ্যাসিড ভেঙে ইউরিক অ্যাসিড তৈরি হবে, এগুলো সব বাইরে আসবে, এগুলো বেড়ে যাবে। আর এই এক্সট্রা যে ফসফেট থাকে এ কি করে? ক্যালসিয়াম সেটিকে বাইন্ড করে, এর ফলে কি ক্যালসিয়ামটা কমে যায়। এই কারণে এখানে পটাশিয়াম ফসফেট বাড়বে, ক্যালসিয়াম কমবে। আর রিফিডিং সিনড্রোমে কি হয়? এখানে সাডেন ইনসুলিন রিলিজটা বেড়ে যায়। একটা পেশেন্ট যখন অনেকদিন না খেয়ে থাকে, এরপর হঠাৎ করে খাওয়া শুরু করলে গ্লুকোজ লেভেল হঠাৎ করে বাড়ে, ইনসুলিনটা অনেক বেশি বেড়ে যায়। ইনসুলিন বাড়লে কি হয়? সে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফেট সবাইকে সেলের ভিতরে ঢুকাই দেয়। এই সবগুলো তখন সেলে এন্ট্রি নেই, ফলে কি সবগুলো কমে যায়। ঠিক আছে, তাহলে এখানে ফসফেট বাড়বে না। আর যেহেতু গ্লুকোজ এক্সেসিভ মেটাবলিজম হবে এই ক্ষেত্রে P1টা তখন বেশি বেশি লাগবে, P1 ডেফিসিয়েন্সি হবে। আগে থেকে পেশেন্টদের কাছে অ্যানোরেক্সিয়ার কারণে বা প্রোটিন টেকের কারণে আগে থেকে B1 কম আছে, এখন মেটাবলিজম আরো বেশি হচ্ছে, গ্লুকোজ B1 বেশি বেশি লাগতেছে, P1টা কমে যাচ্ছে। তাহলে রিফিডিং এর ক্ষেত্রে সবকিছু কমে যাবে। তাহলে ইলেকট্রোলাইটস কোনটাতে কি কি চেঞ্জ হবে এগুলো পরীক্ষা খুব কমনলি আসে, একটু খেয়াল করে দেখতে হবে কোনটা কোথায় কমতেছে পাল্টেছে। যদি মেকানিজমটা জানা থাকে তাহলে ভুল হবে না আশা করা যায়। Which one of the following would be your initial line of treatment? আচ্ছা, এটা পড়ে ফেলছি না আমরা। What would be the definitive treatment? 50-year-old man presents with 1 hour history of severe gentle chest pain. There is significant
There is no significant history. He is hemodynamically stable with a pulse 90 beat per minute, blood pressure 120 by 70 millimeter mercury. ECG shows 5 millimeter ST segment elevation in anterior leads. He received aspirin in the ambulance and diamorphine. তাহলে পেশেন্ট হচ্ছে এসটি এলিভেটেড এমআই পেশেন্ট, অলরেডি সে অ্যাসপিরিন পাইছে। ডেফিনিটিভ ট্রিটমেন্ট কি হবে পেশেন্টের ক্ষেত্রে? খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ডেফিনিটিভ ট্রিটমেন্ট বা গোল্ড স্ট্যান্ডার্ড যেটা বলুন সেটা হচ্ছে পিসিআই বা পারকিউটেনিয়াস কোরোনারি ইন্টারভেনশন। কতক্ষণের মধ্যে করতে হবে? এখানে আবার একটু টাইম লিমিট আসবে। আমরা যখন এর আগে সাব এখন হিউমারাস করছিলাম ওখানে আমরা টাইম করছিলাম, এখানে আবার টাইমটা ইম্পর্টেন্ট। ডেভিডসনের একটা ফিগার আছে, অনেক বড় সড় একটা ফিগার এমআই ম্যানেজমেন্টের। তাহলে পেশেন্টের অনসেট অফ সিমটমস যদি লেস দেন 12 আওয়ার্সের মধ্যে প্রেজেন্ট করে তাহলে আমরা পিছিয়ে করবো। এখন 12 আওয়ার্সের আগে প্রেজেন্ট করার পরে আরেকটা শর্ত হচ্ছে উইদিন 2 আওয়ার্সের মধ্যে আমাদের পিসিআই ফ্যাসিলিটিস থাকা লাগবে। এটাকে কি যেন একটা বলে, ইমার্জেন্সি টু রোল আপ ইন্টারভেনশন রুম নামক একটা কথা আছে। যাই করলাম মানে 2 ঘন্টার মধ্যে পিসিআই করতে হবে আর কি। এখন কোন একটা পেশেন্ট যদি আপনার সদর হাসপাতালে বা যেখানে আসলে পিসিআই করার সুযোগ নেই, বা আপনি রেফার করলে 2 ঘন্টা বেশি টাইম লাগবে পিসিআই করতে। পিসিআই করতে না মানে পিসিআই শুরু করতে আগে 2 ঘন্টা বেশি সময় লাগবে। আপনি সদর থেকে রেফার করলেন, হ্যাঁ ডোর টু নিডেল টাইম, নিডেল ডোর টু কিছু একটা টাইম আছে, টাইমটা ভুলে গেছি আমি আসলে। তাহলে 2 ঘন্টার মধ্যে যদি পিসিআই না করে দেয় সেক্ষেত্রে আমরা তখন এই যে টিস্যু প্লাজমিনেশন অ্যাক্টিভেটর দিয়ে দেবো। আর 2 ঘন্টার মধ্যে যদি করে দেয় তাহলে পিসিআই করবো। কিন্তু আলটিমেটলি যেটা করি না কেন এখানে গোল্ড স্ট্যান্ডার্ড বা ট্রিটমেন্ট অফ চয়েস হচ্ছে পিসিআই। তাহলে কয়েকভাবে কোশ্চেন আসতে পারে। একটা আসতে পারে যে পেশেন্ট 12 ঘন্টা পরে আসছে, অথবা পেশেন্ট 12 ঘন্টার আগে আসছে কিন্তু আপনার কাছে 2 ঘন্টার মধ্যে পিসিআই করার ফ্যাসিলিটিস নাই। কয়েকভাবে কোশ্চেন আসতে পারে, আমরা চেষ্টা করবো সবগুলো কোশ্চেন ডিসকাস করার। সিনারিও দিলে তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে এটার ক্ষেত্রে অ্যান্সার হচ্ছে পিসিআই। হুইচ অ্যাডিশনাল থেরাপি উড ইউ কনসিডার ফার্স্ট at this point? As medical register on call, you are summoned to assist with the cardiac arrest on the coronary care unit. A 60-year-old man is being resuscitated having presented with unstable angina 3 days before. He has had 3 unsuccessful shocks for ventricular fibrillation. Anesthetist is looking after his airway. He has large bore intravenous access in his antecubital fossa. তাহলে পেশেন্ট হচ্ছে কার্ডিয়াক অ্যারেস্টে ডিউ টু ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন। অলরেডি সে 3 শকস পাইছে। তা হোয়াইট বা টাইপি ক্যানুলা করা আছে, আপনি কি ড্রাগ দিবেন এরপরে? অ্যামাইডো নেক্সট লেভ। তাহলে কার্ডিয়াক অ্যারেস্টের কজ কি হইতে পারে? কার্ডিয়াক অ্যারেস্টে আমাদের ডেভিডসনের প্রথম দিকে একটা ফিগার আছে সুন্দর করে, ডিটেলস লেখা নেই। কার্ডিয়াক অ্যারেস্টের কজ হচ্ছে শকেবল আর একটা হচ্ছে নন শকেবল। শকেবলের মধ্যে কি কি আছে? তাহলে শকেবলের মধ্যে আছে একটা হচ্ছে ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া আর একটা হচ্ছে ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন। নন শকেবলের মধ্যে পালসলেস ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি আর একটা কার্ডিয়াক অ্যাসিস্ট। তাহলে দুইটা ক্ষেত্রে আমরা প্রথমে কি দিব? সিপিআর দিব। রেশিও কি হবে? 30:2। তাহলে কার্ডিয়াক অ্যারেস্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমাদের ফার্স্ট চয়েস আছে সিপিআর 30:2, এটা কন্ট্রাস্টে দিব। যদি শকেবল রিদম থাকে, ভিডিভিএফ থাকে, সেক্ষেত্রে আমরা কার্ডিয়াক শক দিব। এটা কত জুল টুল দেবো এগুলো আমাদের এখন দরকার নেই, এটা ডিটেলস পরে পড়া যাবে। নন শকেবলের ক্ষেত্রে তো আমরা শক দিতে পারছেন, তাহলে সিপিআরটা কন্টিনিউ করবে। এর সাথে আমরা কি দিতে পারি? অ্যাড্রিনালিন দিতে পারি। অ্যাড্রিনালিন কতটুকু দেবো এটা আলাদা আছে, দরকার নেই আপাতত। তাহলে নন শকেবলের ক্ষেত্রে সিপিআর আর অ্যাড্রিনালিন। শকেবলের ক্ষেত্রে সিপিআর দিব আর এর সাথে আমরা দিতে পারি অ্যামাইডাইন আর হচ্ছে অ্যাড্রিনালিন। তাহলে এই পেশেন্টের ক্ষেত্রে আমরা এখন অ্যামাইডাইনটা দিতে পারি, যেহেতু তার শকের রেসপন্স করে 3টা শক দেওয়া হয়েছে। যারা ইমার্সিভ পরীক্ষা দিবেন তাদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট হচ্ছে অ্যামাইডাইন কতটুকু দিবেন, অ্যাড্রিনালিন কতটুকু দিবেন, কতক্ষণ পর পর দিবেন, কয়টা শক হলে দিবেন, এরকম আরো অনেকগুলো পয়েন্ট আসবে। আর ইন শর্ট এর জন্য এটুকু জানলে হবে। শকেবল নন শকেবল দুইটা
দুইটাকে পয়েন্ট আছে, এই দুইটাকে কজ পিটিভিএফ, আর এদিকে আছে অ্যাসিস্টল আর পালসলেস ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি। নন শকেবল মানে এখানে শক দিতে পারতেছেন না, সো আপনি সিপিআর দিবেন, অ্যাড্রেনালিন দিবেন। শকেবলের ক্ষেত্রে আপনি শক দিবেন, সিপিআর দিবেন, এর সাথে অ্যামোডারন এবং অ্যাড্রেনালিন দিতে পারতেছেন। তাহলে এক্সট্রা আপনি দিতে পারতেছেন অ্যামোডারন আর শক, আর দুইটা ক্ষেত্রে সিপিআর আর অ্যাড্রেনালিন কম। এটা হচ্ছে বেসিক ইনফরমেশন আর কি। এরপরে কখন কোনটা দিবেন না দিবেন, কতক্ষণ পরে দিবেন, কতটুকু দিবেন, এগুলো একটু অ্যাডভান্স লেভেল আপনাকে পড়তে হবে। What is the most likely diagnosis? A 25-year-old woman presents to the emergency department with a 1-hour history of palpitation. She has no breathlessness or chest pain. She has no past medical history and does not take any medication. On examination, her heart rate 82 beats per minute, blood pressure normal in her left arm and right arm, খুব বেশি difference নেই। JVP not raised. There is no radiofemoral delay. On cardiac auscultation, there are no murmurs and her second heart sound is quietly split and fixed, but normal volume. ECG normal. তাহলে সবকিছু নর্মাল, শুধু পালপিটেশন আছে পেশেন্টের, আর সেকেন্ড হার্ট সাউন্ডটা ওয়াইড অ্যান্ড ফিক্সড। তাহলে খুবই ইম্পর্টেন্ট এবং টিপিক্যাল একটা সিনারিও। ডায়াগনোসিস হচ্ছে অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট। তাহলে অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্টের ক্ষেত্রে সেকেন্ড হার্ট সাউন্ড থাকবে ওয়াইড অ্যান্ড ফিক্সড। সেকেন্ড হার্ট সাউন্ডের থেকে এটাই সবচেয়ে বেশি আসে, আর দুটো আসতে পারে, একটা হচ্ছে ওয়াইড অ্যান্ড ভ্যারিয়েবল। এটা কস কি, আরেকটা হচ্ছে রিভার্সড অ্যান্ড ওয়াইড স্প্লিটিং। এই সেকেন্ড অপশন এগুলো পড়া লাগবে। রিভার্স হচ্ছে এলবিবি। ওয়াইড ভ্যারিয়েবল হচ্ছে আরবিবি হইতে পারে অথবা পালমোনারি স্টেনোসিসের ক্ষেত্রে হইতে পারে। এস এর ক্ষেত্রে সম্ভবত রিভার্সড হয়। হুইচ অফ দ্য ফলোইং কুড কজ এ প্রলং কিউটি ইন্টারভাল। তাহলে এখানে আমাদের কোশ্চেন পড়ার দরকার নাই। কিউটি প্রলঙ্গেশন কোনটা হতে পারে অলরেডি আমরা ডিসকাস করে ফেলছি। হাইপোম্যাগনেসিমিয়া। তাহলে লাস্টের তিনটা, হাইপোক্যালসেমিয়া, হাইপোক্যালেমিয়া, হাইপোম্যাগনেসিমিয়া, তিনটাতে প্রলং কিউটি হইতে পারে। যেহেতু আগের দুইটা অপশন হাইপার রয়েছে, তাহলে অ্যান্সার আছে হাইপোম্যাগনেসিমিয়া। আচ্ছা, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। A 32-year-old man presents with a 2-day history of severe breathlessness, fever, and malaise. He also describes extreme fatigue, cough, productive of this sputum. He is an intravenous drug user. On examination, his temperature 38.9 degrees Celsius, blood pressure normal, heart rate normal, 98%. He has multiple splinter hemorrhages, loud diastolic murmur at the lower left sternus. Auscultation of his chest reveals crepitation to the mid-zones bilaterally, 2 cm splenomegaly using deep stick demonstrates hematuria. That culture reveals gram-positive cocci. তাহলে অর্গানিজম হচ্ছে ইস্টোলাকাস অরিয়াস। তাহলে এটাকে আমরা বলছিলাম শর্টকাট, আইভি ড্রাগ অ্যাবিউজার দেখলে মোস্ট কেজে হচ্ছে স্টাফোরিয়াস অর্গানিজম হবে। এক্সেপশন বলছিলাম ক্লোস্ট্রিডিয়াম বোটুলিনাম ইন কেস অফ বোটুলিজম। তাহলে আইভি ড্রাগ অ্যাবিউজার যদি বোটুলিজম হয় সেটা হচ্ছে ক্লোস্ট্রিডিয়াম বোটুলিনাম হয়, আর নিউমোনিয়া হোক, ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিস হোক, ডিসকাইটিস হোক, অস্টিওমাইলাইটিস হোক, সবগুলোতে হচ্ছে স্টাফোরিয়াস অরিয়াস। আইভি অ্যাকিউজারের ক্ষেত্রে মোস্ট কমনলি ভালভ ইনভলভমেন্ট হয় কোনটা? ট্রাইকাস্পিড। এক্সেলেন্ট। What would be the most appropriate strategy for the long term? A 30-year-old man with non-HCM presents to the casualty with an episode of witness syncope. On admission, he is unwell with pulse rate 160 beats per minute, blood pressure 70/40, ECG confirms ventricular tachycardia, sinus rhythm is restored with a DC shock. তাহলে লং টার্ম আমরা দিব হচ্ছে অটোমেটিক ইমপ্ল্যান্টেবল কার্ডিয়াক ডিফিব্রিলেটর।
আইসিডি ইন্ডিকেশন আসে পরীক্ষা আসে, তাহলে একটা ইন্ডিকেশন পেলাম এইচসিএম। এরকম আর কি কি ইন্ডিকেশন আছে আইসিডি? আর একটা ডিজিজ আমরা কমনলি ইউজ করি, আরেকটা সিনড্রোম। Which one of the following abnormalities is most likely to be found? A 65-year-old man admitted to the acute medical unit with symptoms consistent with unstable angina. He undergoes through cardiovascular assessment and he has some lipid profile. তাহলে অ্যানজাইনার পেশেন্ট লিপিড প্রোফাইল করা হয়েছে, কোনটা অ্যাবনর্মাল হওয়ার সম্ভাবনা বেশি? অন্যভাবে আসতে পারে, আমাদের কার্ডিওভাস্কুলার ডিজিজের জন্য কোন লিপিড প্রোফাইলে কোনটা বেশি ইম্পর্টেন্ট? ব্রুগাডা সিন্ড্রোমের ক্ষেত্রে আমরা আইসিডি ইউজ করি, ব্রুগাডা সিন্ড্রোম এইচসিএম এই দুটাই বেশি ইম্পর্টেন্ট আর কি। তাহলে ইন কেস ডেভেলপ লো ডেনসিটি লিপোপ্রোটিন কোলেস্টেরল, তাহলে এটা হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে সেরেব্রোভাস্কুলার ডিজিজ বা কার্ডিওভাস্কুলার ডিজিজের ক্ষেত্রে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে লো ডেনসিটি লিপোপ্রোটিন কোলেস্টেরলটা। কোনটা ক্ষেত্রে? এলডিএল এর ক্ষেত্রে। আচ্ছা, লো ডেনসিটি লিপোপ্রোটিন কোলেস্টেরল এটা হচ্ছে মেইনলি কোলেস্টেরল ক্যারিয়ারটা বেশি, ক্যারিয়ার হিসেবে বেশি কাজ করে এবং কোলেস্টেরল ডিপোজিশন বেশি করে। এর ফলে কি হাইপার কোলেস্টেরল হবে, সেখান থেকে কার্ডিওভাস্কুলার বা সেরেব্রোভাস্কুলার ডিজিজগুলো বেশি হবে। Measurement of which one of the following would be the most sensitive and specific for confirmation of myocardial damage? Already answer করে ফেলছেন, cardiac sensitive, cardiac specific, troponin T। তাহলে ট্রোপোনিন হচ্ছে মোস্ট সেন্সিটিভ এবং স্পেসিফিক ফর কার্ডিয়াক বায়োমার্কার। What is the most likely cardiac abnormality in this case? 40-year-old salesman presents with frequent flashing of his face and neck, abdominal pain, watery diarrhea, fatigue, breathlessness, anxiety, nausea. On examination, there is jugular venous distension with prominent D wave, hepatomegaly, and dependent edema. Condition হচ্ছে blowing pants-like ঘটনা। Diagnosis হচ্ছে tricuspid incompetence। আচ্ছা, প্যানস্টোলিক মারামারির কজ কি কি আছে? এমআর, টিআর, পিএসডি। এর মধ্যে এমআর যেটা, সেটা মেইনলি প্রেজেন্ট করে পালমোনারি ইডিমা নিয়ে। রেডিয়েশন থাকে হচ্ছে টু দা লেফট এক্সিলা, আর সাইডটা হচ্ছে ডিফারেন্ট, সাইড করে মাইটাল এরিয়াতে পাবো আমরা। ট্রাইকাসপিডটা পাবো ট্রাইকাসপিড এরিয়াতে। আর এখানে একটা ইম্পর্টেন্ট ফাইন্ডিংস আছে, জেবিবিতে আমরা কি পাই? প্রমিনেন্ট ডি ওয়েভ পাই। আর ভিএসডি হচ্ছে হোল পেরিকর্ডিয়ামে পাওয়া যায়, আবার হোল পেরিকর্ডিয়াম। ভি ওয়েভ জেবিবিতে কেন হয়? তাহলে এটা মনে করেন আমাদের জুগুলার ভেইন, এটা তো জুগুলার ভেইন না, জুগুলার ভেইনের সাথে কানেক্টেড আর কি, ডিরেক্টলি একবারে একটু কানেক্ট করে। তাহলে যখন ভেনাস রিটার্ন হবে, ভেনাস রিটার্নের সময় এখানে প্রেশারটা বাড়বে, যে ভিটা বাড়ার কথা, যেটার কারণে হবে হচ্ছে ভি ওয়েভ। এখন ভেনাস রিটার্ন যখন হয়, তখন এই সময় ট্রাইকাসপিড ভালভে থাকার কথা ক্লোজ। এখন কোনো কারণে ট্রাইকাসপিড ডিগ্রাজুয়েশন হয়, তাহলে ভেন্ট্রিকুলার সিস্টলের সময় ট্রাইকাসপিড ভালভটা যেটা ক্লোজ থাকা ছিল, সেটা পুরোপুরি ক্লোজড হইতে পারবে না। এখান থেকে কি হবে? ব্লাডগুলো ভেন্ট্রিকল থেকে অ্যাট্রামে যাবে। তাহলে একদিকে হচ্ছে রাইট ভেনাস রিটার্ন হইতেছে, আর এর সাথে এক্সট্রা যোগ হচ্ছে কি ভেন্ট্রিকল থেকে রিগাজিটেশন যে ব্লাডটা, এটা একটা আসতেছে।
রিগাজেন্ট ব্লাড, এই দুইটা একসাথে যখন মিলিত হবে তখন কি হবে, ভি ওয়েভটা অনেক লার্জ ভি ওয়েভ হবে। তাহলে এটা হচ্ছে ট্রাইকাসপিড রিগাজেন্টেশনের একটা ফিচার। লার্জ ভি ওয়েভ বলে বা অনেকে সি ওয়েভ বলে একসাথে। তাহলে পেনস্টলিক মালমাত দেখলে আমাদের প্রথমে কিন্তু এমন চিন্তা করা যাবে না, তিনটাই হইতে পারে, আমাদের সিনের সাথে মিল দেখে দেখতে হবে। আচ্ছা, আগের কেসটার ক্ষেত্রে ডায়াগনোসিস কি? এটা তো ট্রাইকাসপিড রিগাজেন্টেশন ঠিক আছে, বা ট্রাইকাসপিড ইনকম্পিটেন্স যেটা বলে। এই পেশেন্টের ডায়াগনোসিসটা কি? ফ্রিকোয়েন্ট ফ্ল্যাশিং কার্সিনের সিনড্রোম। কার্সিনের সিনড্রোমের ইনভেস্টিগেশন চয়েস কি হবে, বা কনফার্মেটিভ ইনভেস্টিগেশন? 24 hour হাইড্রক্সি ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। কার্সিনের সিনড্রোমে মেইনলি কোন কেমিক্যালসটা বেশি তৈরি হয়, বা কোন সাবস্টেন্সটা বেশি তৈরি হয়? সেরোটোনিন। ট্রিটমেন্ট কি হবে এই পেশেন্টের ক্ষেত্রে? পেশেন্টের ফ্রিকোয়েন্ট ডায়রিয়া হইতেছে, ওয়াটারি ডায়রিয়া হইতেছে। তাহলে এক্ষেত্রে আমরা ট্রিটমেন্টটা চয়েস হচ্ছে সোমাটোস্টেরন অ্যানালগ অক্ট্রিওটাইড। অক্ট্রিওটাইড আমরা কোথায় কোথায় ইউজ করতে পারি? ডেভিডসনের কয়েকটা ইন্ডিকেশন দেওয়া আছে আলাদা করে। আলাদা করে দেওয়া নেই, ডিসগুলো হাতে আছে। অ্যাক্রোমেগালি একটা, তাহলে অ্যাক্রোমেগালি ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি জোলিঙ্গালিসন সিন্ড্রোম আমরা ইউজ করতে পারি, যদি হাইড্রোস্পিপে দেওয়ার পর রেসপন্স না করে। সালফোনিউরিয়া টক্সিসিটি, সালফোনিউরিয়া পয়জনিং গুলোর ক্ষেত্রে অনেক সময় পারসিস্টেন্ট হাইপোগ্লাইসেমিয়া থাকতে পারে। ইভেন আপনার ট্রিটমেন্ট উইথ 5% আর 25% গ্লুকোজ, সেই ক্ষেত্রে আমরা সোমাটোস্টেরন অ্যানালগ অক্ট্রিওটাইড ইউজ করতে পারি। আর অক্ট্রিওটাইড কি করে? সেরোটোনিন রিলিজ কমায়, গ্রোথ হরমোন রিলিজ কমায়, এরপরে গ্যাস্ট্রিন সিক্রেশন কমায়, ফাইনালি ইনসুলিন রিলিজ কমায়। আচ্ছা, আরেকটা জিনিস, এটা একটু কঠিন হইতে পারে, তারপর লাগবে কাসেম সিন্ড্রোমের ভিটামিন ডেফিসিয়েন্সি হইতে পারে একটা। কোন ভিটামিন ডেফিসিয়েন্সি? এটা আমরা আগে ডিসকাস করছিলাম মনে হয়। নায়াসিন, এক্সেলেন্ট। তাহলে ভিটামিন বি3 হচ্ছে কাসের সিনেমা পেশেন্টের ক্ষেত্রে অনেক সময় বি3 ডেফিসিয়েন্সি হতে পারে। কেন ডেফিসিয়েন্সি হয়? তাহলে এই রিলেটেড আমরা একটা পোস্ট দিছিলাম অনেক আগে গ্রুপগুলোতে। সেরোটোনিন এবং হচ্ছে নায়াসিন দুইটাই তৈরি হচ্ছে ট্রিপ্টোফ্যান থেকে। তাহলে বডিতে যখন এক্সেসিভ সেরোটোনিন তৈরি করবে তখন ট্রিপ্টোফ্যান গুলো বেশি বেশি ইউজ হয়ে যাবে। এর ফলে কি হবে, বি3 তৈরি করার জন্য তখন ট্রিপ্টোফ্যান খুব বেশি থাকবে না, এখানে বি3 ডেফিসিয়েন্সি হতে পারে। লেমাসি পরীক্ষার জন্য এটা খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আর কি, প্রায় দিয়ে রাখে। কার্সিনোর সিনড্রোমের সিনারিও দিয়ে তারপর দিতে পারে যে পেশেন্টের ক্ষেত্রে কোন ভিটামিন ডেফিসিয়েন্সি চান্স বেশি। তাহলে বি3 ডেফিসিয়েন্সি একটা ইম্পর্টেন্ট কজ হচ্ছে কার্সিনোর সিনড্রোম। আচ্ছা, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইন্টারভেনশনস উড বি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ইন দিস কেস?
A 44-year-old man with WPW syndrome presents with pre-syncope and palpitations for the last past 2 hours. ECG shows fine oscillations of the baseline with no clear periods. QRS rhythm is rapid and irregular. The ventricular rate is 120 beats per minute. Patient blood pressure 90/60 millimeter mercury. আর অ্যান্সার হচ্ছে ডিরেক্ট কার্ডিওভার্সন। তাহলে কার্ডিয়াক অ্যারিথমিয়ার ক্ষেত্রে সহজ হচ্ছে যে কোনোটাতে যদি থাকে আপনার হেমোডিনামিক্যালি আনস্টেবল থাকে তাহলে অ্যান্সার হবে ডিসি কার্ডিওভার্সন। What is the most probable diagnosis? 60-year-old man complains of dizziness and palpitation. He has a history of ischemic heart disease. An ECG shows tachycardia, broad QRS complex, AV dissociation, and the presence of capture beat. Heart rate 140 beats per minute, blood pressure 90/50. তাহলে ডায়াগনোসিস সাস্টেন ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। আচ্ছা, বিট হচ্ছে প্যাথোগনোমিক ইসিজি ফাইন্ডিংস কি কি আছে? এইটা এফসিএস কোশ্চেন আসছিল একবার, এমসিকিউ আসছিল অথবা এসবি আসছিল মনে হয়। এবি ডিসোসিয়েশন ইসিজিতে কি কি পাওয়া যাবে? ক্যাপচার বিট আর ফিউশন বিট। তাহলে এটা একটু মনে রাখা লাগবে, এটাকে পরীক্ষায় আসছে। এছাড়া ডেভিডসন একটা বক্স আছে সাজেস্টিভ অফ ভিটি, ফিচার সাজেস্টিভ অফ ভিটি, তাহলে ওইটা একটু দেখে রাখবেন। ওইগুলোর মধ্যে এই দুটা পরীক্ষা আসছে। আচ্ছা, এই পেশেন্টের ক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট কি হবে তাহলে? পেশেন্টের ব্লাড প্রেশার 90/50, পালস 140, পেশেন্ট সিমটোমেটিক, ডিসি কার্ডিওভার্সন। ইয়েস। Which one of the following features would suggest a diagnosis of SVT with aberrancy and help to exclude VT? তাহলে এই ধরনের কোশ্চেন পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। VT সাজেস্টিভ ফিচার্স কি কি আছে, SVT সাজেস্টিভ ফিচার্স কি কি আছে। তাহলে এখানে সবগুলো পয়েন্টই বইতে আছে, সি নম্বরটা মনে হয় বইয়ে নাই, সিটা বাদও অ্যান্সার করা যাবে, সমস্যা নেই। বাকি চারটা দেখে এটা SVT সাজেস্টিভ কোনটা আর কি। তাহলে এখানে অপশন আছে ক্যাপচার বিট, পাস্ট হিস্টরি অফ ইসকেমিক হার্ট ডিজিজ, variable intensity of the first heart sound, temporal elevation by sinus message. তাহলে রাইট আনসার হচ্ছে ডি। তাহলে ক্যারোটিড সাইনাস মেসেজ দিলে এসবিটি টেম্পোরালি রিলিফ হইতে পারে বা টেম্পোরালি করতে পারে, কিন্তু ভিটি ক্ষেত্রে কোনো রেসপন্স হয় না। আর বাকি যেগুলো আছে ক্যাপচার বিট, পাস্ট হিস্টরি অফ ইসকেমিক হার্ট ডিজিজ, ভ্যারিয়েবল ইন্টেন্সিটি অফ দ্য ফার্স্ট হার্ট সাউন্ড, সবগুলো হচ্ছে ভিটির ফিচার্স। ভ্যারিয়েবল ইন্টেন্সিটি অফ ফার্স্ট হার্ট সাউন্ড আর কোথায় কোথায় পাওয়া যেতে পারে? What is the most suitable imaging technique for confirming the diagnosis? এই কোশ্চেনটা একটু ডিফিকাল্ট, তারপর দিয়ে রাখছি একটু জানার জন্য। You are asked to review a 67-year-old woman post MI who is suspected to have a left ventricular apical thrombus. Her neurological status has deteriorated and you want to exclude the possibility that is due to a cardiac embolus. তাহলে ventricular apical thrombus আছে। এখন আপনি ইনভেস্টিগেশন কোনটা করতে চান, এটা হচ্ছে মেইনলি কোশ্চেন। আচ্ছা, এই কন্ডিশনের জন্য কোশ্চেনটা দেওয়া, আসলে এটা পরীক্ষাতে নাও দিতে পারে। ট্রান্সফিজিয়াল ইকোকার্ডিওগ্রাফি ডিভিশনের কিছু ইন্ডিকেশন আছে, কোন কোন জায়গাগুলো ভালো দেখা যায়। একটা হচ্ছে অ্যাট্রিয়াল অ্যাপেন্ডিসেস, পালমোনারি ভেইন, আর একটা হচ্ছে ভালভ। ভেন্ট্রিকল দেখার জন্য বেস্ট হচ্ছে ট্রান্সফিজিয়াল ইকোকার্ডিওগ্রাফি। এটা হয়তো পরীক্ষাতে লাগবে না বা দিতে পারে রিয়ালি, জাস্ট মনে রাখার জন্য আর কি। ট্রান্সফিজিয়াল ইকো কোনটাতে করবো আর ট্রান্সফিজিয়াল ইকো কোনটাতে করবো। তাহলে অ্যাট্রিয়া দেখার জন্য বেশি বেটার হচ্ছে ইসোফেজিয়াল, আর ভেন্ট্রিকল দেখার জন্য বেশি ভালো হচ্ছে ট্রান্সথোরাসিক ইকো। এটা অ্যান্সার হচ্ছে ট্রান্সথোরাসিক ইকোকার্ডিওগ্রাফি। ভ্যারিয়েবল ইন্টেন্সিটি অফ হার্ট সাউন্ড হতে পারে কমপ্লিট হার্ট ব্লকে। হ্যাঁ,
মানে অ্যাটলেট প্রিপারেশন অনেক সময় ভ্যারিয়েবল ইন্টেন্সিটি পাওয়া যায়। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং, হ্যাঁ পিটি তো পাবোই আমরা, এটা অ্যান্সার করে আসছি আমরা। তাহলে ভ্যারিয়েবল ইন্টেন্সিটিটা ফার্স্ট কোশ্চেন, এটা একটু মনে রাখতে হবে কি, পরীক্ষায় তো বেশি আসে কমপ্লিট হার্ড ব্লক দিয়ে। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ট্রিটমেন্টস হ্যাজ নো প্রুভেন মর্টালিটি বেনিফিট, এটা হচ্ছে আমাদের আজকে লাস্ট কোশ্চেন মনে হয়। 67-year-old man with chronic heart failure is reviewed in the cardiology clinic. He has a history of ischemic heart disease as a cause of his chronic heart failure. তাহলে মর্টালিটি বেনিফিট নাই কোনটা? ডিগক্সিন। তাহলে বিটা ব্লকার, এসি ইনহিবিটর, ডায়ালেটরস, মিনারেল রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, সবগুলাই মর্টালিটি বেনিফিট আছে। ডিগক্সিনের মর্টালিটি বেনিফিট নাই। আর একটা হচ্ছে ডায়াবেটিক্স। তাহলে এই দুটা হচ্ছে মর্টালিটি বেনিফিটস নাই, এগুলো পরীক্ষায় সব কোশ্চেন আসে, তাহলে একটু দেখে রাখবেন। তাহলে ডিগক্সিন এবং ডায়াবেটিক্স যদি খুব বেশি আলাদা কোনো ইন্ডিকেশন না থাকে তাহলে সব পেশেন্টের ক্ষেত্রে দেওয়া দরকার নেই হার্ট ফেলার। কিন্তু এই তিনটা ড্রাগ, বিটা ব্লকার, তারপর স্পাইনোল্যাকটন আর একটা এস ইনহিবিটর, এগুলো সব হার্ট ফেলার পেশেন্টগুলোর ক্ষেত্রে চেষ্টা করতে হবে দেওয়া যদি কন্ট্রাইন্ডিকেট না হয়। আর এরপর আসবে SGLT2 ইনহিবিটর। তাহলে আজকে এগুলো ছিল আমাদের কোশ্চেন, কোশ্চেন নেই। আজকে যেগুলো টপিক ডিসকাস করা হয়েছে সবগুলো ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, তাহলে এই টপিকগুলো একটু দেখে দেখেন। আচ্ছা একটা কোশ্চেন বলতেছিলাম ভুলে গেছি, এইচওসিএম এর ক্ষেত্রে কোন কোন ড্রাগ কন্ট্রাইন্ডিকেটেড? আর WPW ক্ষেত্রে কোনটা কন্ট্রাইন্ডিকেটেড? তাহলে এইচওসিএম এর ক্ষেত্রে আছে এস ইনহিবিটর, ভ্যাসোডাইলেটর, আরেকটা গ্রুপ আছে। এই ব্লকের মধ্যে কি কি আছে? আচ্ছা এইচওসিএম এর মতো আরেকটা গ্রুপ হচ্ছে আইনোট্রপস, লাইক ডিগক্সিন, ডোবুটামিন, এই ধরনের ড্রাগগুলো দেওয়া যাবে না। এস ইনহিবিটর দেওয়া যাবে না, ভ্যাসোডাইলেটরস গুলো দেওয়া যাবে না। বিটা ব্লকার, ক্যালসিয়াম ব্লকার, অ্যাডিনোসাইন। আর WPW ক্ষেত্রে আমরা অ্যাভয়েড করবো হচ্ছে হেভি নোডাল ব্লকিং যে ড্রাগগুলা, ABC তে মনে রাখতে পারেন। এ ফর অ্যাডিনোসাইন, বি ফর বিটা ব্লকার, আর সি ফর ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। ক্যালসিয়াম চ্যানেল ব্লকার ভিতরে হচ্ছে ভেরাপামিল এবং গ্লুটাজিয়াম। তাহলে এই ড্রাগগুলো হচ্ছে কন্ট্রাইন্ডিকেটেড। তাহলে কোন কোন ড্রাগ কন্ট্রাইন্ডিকেটেড এগুলো হচ্ছে পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। কোনটা দিবেন এটা থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কোনটা দেওয়া যাবে না। ঠিক আছে, তাহলে WPW ক্ষেত্রে আমরা যদি ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট দিই তাহলে কোনটা দেবো? এটা একবার পরীক্ষায় SB আসছে, FCPS এ। এবং এটা না একটা ড্রাগ সম্ভবত, প্রোপাফেনল, মোস্ট লাইকলি প্রোপাফেনল, একটু দেখে নিন ওইটা। তাহলে এটা হচ্ছে মানে 22-23 কোন একটা পরীক্ষাতে সিঙ্গেল বেস আসছিল। খুব সম্ভবত প্রোপাফেনলই হবে হয়তো। তাহলে ওখানে পরীক্ষা কোশ্চেন আসছিল যে আমরা WPW একটা সিনারি দিয়ে দিয়ে দিচ্ছিল যে ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট কোনটা দিবেন। ওখানে যে বাকিগুলো এই 4টা অপশন ছিল যেগুলো কন্ট্রাইন্ডিকেটেড আর কি, অ্যাডিসাইন ব্লকে, ক্যালসিয়াম ব্লকে, এই ধরনের। আর একটা ছিল সম্ভবত প্রোপাফেনলই মনে হয়, এক্স্যাক্টলি আমার মনে নাই, এটা একটু দেখে নিন। তাহলে এগুলো আমাদের কোশ্চেন ছিল আজকে, যে টপিক গুলো ডিসকাস করা হলো এগুলো একবার যদি পারেন তাহলে দেখে নেন, সবগুলাই পরীক্ষা আসার মতো। আর সামনে 2 দিন আমরা আরো কিছু সিনারিও ডিসকাস করবো ইনশাল্লাহ। বাকি যেগুলা কমন সিনারিও আছে এগুলো আশা করে যাই একটা আইডিয়া পাবেন যে কোনগুলো পরীক্ষা আসার মতো। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, তাহলে আজকে ক্লাস এ পর্যন্তই। ইনফেকশাস
ইনফেকশাস তাহলে এন্ডোক্রাইনের পরে শুরু করা যেতে পারে। এন্ডোক্রাইনটা শেষ করতে হবে কি? এন্ডোক্রাইনটা অনেক কনফিউশন হয়। এন্ডোক্রাইনের পরে তাহলে আমরা আশা করি ইনফেকশন শুরু করতে হবে ইনশাল্লাহ। ঠিক আছে, ভালো থাকুন সবাই। হ্যাঁ, কার্ডিও পরে এন্ডোটা শুরু করবো, কারণ এন্ডো তো হচ্ছে অনেক একটু ঝামেলা হয়। এন্ডো তবে ইন্টারভেনশনের ব্যাপার আছে তো। ইনফেকশাস তো একটু বেশি মুখস্থ টাইপ আর কি, ইনফেকশাসে বোঝা তেমন কিছু নাই। কার্ডিওটা তো অল্প কিছু বোঝা আছে, এন্ডোটাতে বেশি ইম্পর্টেন্ট। এন্ডোক্রাইন আর হচ্ছে যে বায়োকেমিস্ট্রিটাও হয়তো ডিসকাস করা লাগবে। যেগুলো মুখস্থ এগুলো তো আসলে যে কেউ পড়ে নিতে হবে। যেগুলো একটু বোঝা আছে এগুলো একটু ডিসকাস করলে ভালো হয় আর কি আমাদের সবার জন্য। ঠিক আছে, আমরা চেষ্টা করবো ইনফেকশন এন্ডোক্রাইন দুইটা কাভার করার। ঠিক আছে তাহলে।